ভ্যাজাইনার থ্রু থেকে যদি সামান্য ব্লিডিংও হয় সেটাও কিন্তু ডেঞ্জার। প্রেগনেন্সির সময় কিছু কিছু লক্ষণ আছে যেগুলো হলে আপনাকে তৎক্ষণাৎ ডক্টরের কাছে যেতে হবে। সেই সাইন্স বা সেই লক্ষণগুলো কি আপনারা জানেন? সেগুলো নিয়েই আজকে কিছু ডিসকাস করব। নমস্কার, আমি ডক্টর নমিতা ব্যাপারী দাস, কনসালটেন্ট অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট, ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে বলছি। প্রথম লক্ষণ পার ভ্যাজাইনাল ব্লিডিং। ভ্যাজাইনার থ্রু থেকে যদি সামান্য ব্লিডিংও হয় সেটাও কিন্তু ডেঞ্জার। কেন ব্লিডিং হচ্ছে, কি কারণে হচ্ছে, সেটা যখন আপনি ডক্টরের কাছে যাবেন তখন এক্সামিনেশন করে ধরা পড়বে। ব্লিডিং যে কোনো কারণে হতে পারে। প্রথম ট্রাইমেস্টারে যখন ব্লিডিং হয় তখন আমরা অ্যাবর্শনের ভয় পাই, মিসক্যারেজের ভয় পাই। সেকেন্ড ট্রাইমেস্টারে যখন ব্লিডিং হয় তখন আমরা ভয় পাই যে প্রিম্যাচিওর লেবার পেন হতে পারে। থার্ড ট্রাইমেস্টারেও সেম। এবার এই ব্লিডিংয়ের বিভিন্ন কারণ থাকে। যদি প্লাসেন্টা লো লাইন থাকে, মানে যে বাচ্চার মায়ের যে কানেকশন তৈরি করে প্লাসেন্টা ফুল, সেটা যদি নিচের দিকে থাকে সেখান থেকে ব্লিডিং হতে পারে। যে কোনো কারণে যদি চোট লাগে সেখান থেকে ব্লিডিং হতে পারে, ইনফেকশন থেকে ব্লিডিং হতে পারে। অনেক সময় শিরা উপশিরাগুলো নিচের দিকে থাকে জরায়ুর মুখের দিকে, সেখান থেকে ব্লিডিং হতে পারে। কি কারণে ব্লিডিং হচ্ছে সেটা তো আমরা পরে বুঝতে পারবো, সেটা পরে ডায়াগনোসিস হবে। কিন্তু ব্লিডিং যেটা হচ্ছে সেটাকে আটকানো, তার জন্য যথাযথ ওষুধ, ইনজেকশনস দেওয়া, মেডিসিনস দেওয়া, দরকার পড়লে পেশেন্টকে অ্যাডমিশন করে অবজারভেশনে রাখা, সেগুলোর জন্যই আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব যখনই পারভ্যাজানাল এরকম যদি ব্লিডিং লক্ষ্য করে থাকেন তাহলে ডক্টরের কাছে আসবেন। 2 নাম্বার হচ্ছে এক্সেসিভ ভমিটিং। অতিরিক্ত নন স্টপ ভমিট করেই যাচ্ছেন, কারোর বমি হয়েই যাচ্ছে মায়ের, সেক্ষেত্রেও কিন্তু সেটা ডেঞ্জার হতে পারে। সেই কারণে যখনই এক্সেসিভ ভমিটিং হবে, আপনি মেডিসিন নিচ্ছেন তাও কমছে না, তখনই কিন্তু আপনাকে তৎক্ষণাৎ ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে। থার্ড, তলপেটের দিকে ব্যথা হচ্ছে। ব্যথাটা হচ্ছে, ডক্টরকে ফোন করেছি, মেডিসিন নিয়েছি, কিন্তু কমছে না, ব্যথাটা হয়েই যাচ্ছে। ব্যথাটা থাইয়ের দিকে যাচ্ছে, পিছনে ব্যাকের দিকে রেডিয়েট করছে, সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে যান। 4 নম্বর, চোখে ঝাপসা দেখছেন, ব্লারিং অফ ভিশন, তার সাথে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, হাত পা ফুলে গেছে, সোয়ালোইং অফ লেগস, ইডিমা হয়ে গেছে, এপিগ্যাস্ট্রিক পেন, বুকের ঠিক এই মাঝ বরাবর এখানে প্রচণ্ড জ্বালা করছে, ব্যথা হচ্ছে, সঙ্গে সঙ্গে প্রেশার চেক করাতে হবে, ডক্টরের কাছে যেতে হবে। 5 নম্বর, আবারও আমি বলবো, পা ফোলা। পা যদি অতিরিক্ত ফুলে যায়, তার সাথে ধরুন ইউরিন আউটপুট, যেটা বাথরুম করছেন পরিমাণটা কমে গেছে, তার সাথে ঘাড়ে ব্যথা করছে, তখন কিন্তু ডক্টরের কাছে যেতে হবে। তার কারণ হচ্ছে অনেক সময় প্রেশার প্রচণ্ড বাড়ার কারণে কিন্তু এরকম পা ফুলে যায়, এবং সেক্ষেত্রে একটা ভয় থাকে আমাদের এক্ল্যাম্পসিয়া, মানে মায়ের খিঁচুনি হওয়ার একটা আমরা ভয় পাই। এবং এই যে স্টেজটা যেখানে ব্লারিং অফ ভিশন, চোখে দেখতে পাচ্ছি না, পা ফুলে যাচ্ছে, সেই জিনিসটাকে কিন্তু প্রি এক্ল্যাম্পসিয়া বলা হয়। এগুলো কিন্তু সবই কন্ট্রোল করা যায় যদি প্রথম থেকেই এটা ধরা পড়ে এবং যথাযথ ওষুধ দেওয়া হয়। সুতরাং পা ফোলাটাকে ইগনোর করা চলবে না। 6 নম্বর, পাম অ্যান্ড সোলস ইচিং। হাতে পায়ের তালুতে প্রচণ্ড পরিমাণে চুল করছে, তার সাথে সাথে সারা গা যখন খুশি তখন চুল করছে, বিশেষ করে ইভিনিংয়ের দিকে, রাতের দিকে খুব চুল করছে। তার সাথে সাথে মানে পেটে যেখানে স্ট্রেচ মার্ক আছে সেখানেও চুলকুনি বেড়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ইচিং হচ্ছে পায়ের তলায়, হাতের তালুতে, সেটাকে কিন্তু ইগনোর করা চলবে না। সেই ইচিংটার কারণ হতে পারে আপনার শরীরে বাইল অ্যাসিডসের পরিমাণ বেড়ে গেছে। ইন্ট্রাহেপাটিক অবস্টেটিক কোলেস্টাসিস অফ প্রেগনেন্সি, এটা একটা অনেক বড় টার্ম। প্রেগনেন্সিতে জন্ডিস হয়েছে, অবস্টেটিক কোলেস্টাসিস, এই কারণে কিন্তু অনেক সময় এই হাতের তালুতে বা পায়ের তলায় চুলকুনিটা অনেক বেড়ে যায়। এবং এটাকে অনেকেই আমি দেখেছি, মানে অনেকবার জিজ্ঞেস করার পর যে আপনার আরও কোনো অসুবিধা হচ্ছে, আরও কোনো অসুবিধা হচ্ছে, রেগুলার চেক আপে এসেছেন সেই মা আমার কাছে, জিজ্ঞেস করার পর তখন সে বলছে হ্যাঁ আমার না একটু হাতের তালুতে চুলকোয়, পায়ের তলায় চুলকোয়, আমি চুলকে নিয়ে অসুবিধা হয় না। কিন্তু যখনই আমি তার লিভার ফাংশন টেস্ট চেক করতে দিই, এসজিওটি, এসজিপিটি, লিভার এনজাইমস ভেরি হাই, এবং সেটা কিন্তু খুব ডেঞ্জার বাচ্চার জন্য। এনি টাইম বাচ্চার ফিটাল হার্টবিট বন্ধ হয়ে যেতে পারে, পেটের মধ্যেই বাচ্চা মারা যেতে পারে যে কোনো সময় টক্সিসিটির জন্য। জন্ডিস থাকলে এটাকে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। হাতের তালু, পায়ের তলায় ইচিং হলে সেটাকে ইগনোর করা যাবে না।
7 নম্বর ভ্যাজাইনাল ডিসচার্জ। ভ্যাজাইনা থেকে নর্মালি প্রেগন্যান্সিতে ডিসচার্জের পরিমাণ বেড়ে যায় এবং সেই ডিসচার্জটা ওই ভ্যাজাইনাল গ্ল্যান্ডসগুলোর জন্য হয়, কিছু প্রজেস্টেরন হরমোনের জন্য ডিসচার্জ বেড়ে যায়, কিন্তু সেই ডিসচার্জটা হবে একদম মিউকাসের মতন, মানে শ্লেষ্মার যে কালারটা হয় সেরকম ডিসচার্জ হবে। সেই ডিসচার্জে থাকবে না কোনো রং বা সেই ডিসচার্জে কোনো গন্ধ থাকবে না। এখন যদি অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ হয়, যেটাতে একটা ফাউল স্মেল, মাছ ধোয়া জলের মতন, বা সেটা হচ্ছে ছানার মতন, মানে দই কেটে গেলে যেরকম ছানার মতন দেখতে হয়, কার্ডি হোয়াইট লাইক যদি ডিসচার্জটা হয়, বা তার সাথে যদি ফাউল স্মেল থাকে, ইয়েলো কালার বা গ্রিনিশ কালারের যদি ডিসচার্জ হয়, বা ব্লাডি ডিসচার্জ হয়, সেক্ষেত্রে কিন্তু ডক্টরের কাছে সঙ্গে সঙ্গে গিয়ে যোগাযোগ করতে হবে এবং মেডিসিন নিতে হবে। পারসিস্টেন্ট হেডেক, মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, অনেক বেশি মাইগ্রেনের সমস্যা হয়েছে কারোর, প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, ঘাড়ের পেছনটাতে যন্ত্রণা করছে, নেপ অফ নেকে যন্ত্রণা করছে, তার সাথে সাইনোসাইটিস, নাক আটকে গেছে, শ্বাস নিতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ডক্টরের কাছে গিয়ে যোগাযোগ করতে হবেই। এবং তার সাথে সাথে মাথা যন্ত্রণার সাথে যদি জ্বর থাকে, শ্বাসকষ্ট থাকে, সেক্ষেত্রেও ডক্টরের কাছে যেতে হবে। প্রেগনেন্সিতে জ্বর হলো, ফিভার হলো, ডক্টরকে ফোন করলাম, ডক্টর জ্বর হয়েছে, একটা কিছু ওষুধ বলে দিন না, বলে দিল ডক্টর ওভার ফোন, কিন্তু তারপরে আর ডক্টরের কাছে গেলাম না, এই জিনিসটা করবেন না। কারণ জ্বর হয়েছে, শ্বাসকষ্ট হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, নাক বন্ধ হয়ে গেছে, তার মানে একটা নিউমোনিয়ার আশঙ্কা থাকতে পারে, সেক্ষেত্রে একটা চেস্ট ইনফেকশনের আশঙ্কা থাকতে পারে, রক্তে কোনো ইনফেকশন থাকলে সেটাকে আমাকে প্রপার অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করতে হবে। সুতরাং অবশ্যই চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়ার বা কাছাকাছি হসপিটালে যাওয়ার। 9 নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফিটাল মুভমেন্ট, বাচ্চার নড়াচড়া। এখন বাচ্চার নড়াচড়া তো আপনার প্রথম 3 মাসে খুবই কম, বোঝাই যায় না, তারপর থেকে 5 মাস অনওয়ার্ডস বাচ্চা নড়াচড়া খুব ভালোভাবে বোঝা যায়। এখন যদি বাচ্চা সারাদিনে কম নড়ছে, কতটা কম নড়ছে, সারা দিনে 10-12 থেকে কম নড়ছে, বাচ্চা খুব ভালো নড়ছে, খুব বেশি নড়ছে, কোনো দরকার নেই কাউন্ট করার। কিন্তু যখন বাচ্চা কম নড়ছে, 2-3 ঘন্টায় মনে হচ্ছে মাত্র একবার নড়লো, তখন আপনি কাউন্ট করুন। আমি যেটা বলি, একটা পেপার নেবেন, যতবার আপনার বাচ্চা নড়বে পেপারটাকে এমনি করে ছিঁড়বেন, তাহলে কবার ছিঁড়েছেন সেটা আপনি দিনের শেষে ঘুমোতে যাওয়ার আগে দেখুন কতবার ছিঁড়েছেন। যদি আপনার মনে হয় যে 12 ঘন্টায় আপনার বাচ্চা 10 বারের কম নড়েছে, সঙ্গে সঙ্গে আপনি যেটা করুন, কিছু মিষ্টি জিনিস খান, ক্যালোরি যুক্ত খাবার খান। সব থেকে ভালো যদি আপনি গ্লুকন ডি খেলেন, রসগোল্লা, মিষ্টি, যে মিষ্টিটা আপনার পছন্দ হয় সেটা খেলেন, খেয়ে আপনি সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে গিয়ে ফিটাল হার্টবিট চেক করাবেন, আপনার সুগার চেক করাবেন, সুগার কমে গেছে কিনা, বাচ্চা সেই জন্যই হয়তো ভেতরে নেতিয়ে পড়েছে, বাচ্চা নড়তে পারছে না, বাচ্চা নড়াচড়া কমে গেছে। সুতরাং বাচ্চার ফিটাল মুভমেন্ট বুঝতে পারছি না, 12 ঘন্টায় 10 বারের কম হয়েছে, সেটাকে কখনোই কোনোভাবেই ইগনোর করা যাবে না। এবং লাস্ট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়াটার ব্রেক। ধরুন আপনি শুয়ে আছেন বা আপনি হাঁটছেন, হঠাৎ করে আপনার মনে হলো যে কিছু একটা সুরসুর করে জলের মতন দুটো থায়ের মাঝখান থেকে বা একটা পা থেকে গড়িয়ে পড়ছে, সঙ্গে সঙ্গে শুয়ে পড়ুন, রেস্ট নিন, পা দুটোকে একটু বালিশের ওপর এইভাবে তুলে রাখুন, পরিষ্কার স্টেরাইল একটা ভালভার প্যাড লাগিয়ে নিন এবং আপনার ডক্টরকে বা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স জোগাড় করে নিয়ারেস্ট কোনো হসপিটালে যান। যদি আপনার প্রিম্যাচিওর থাকে, মানে আপনার এখনো জেস্টেশনাল এজ কমপ্লিট হয়নি, বাচ্চা এখনো 9 মাস পূর্ণ হয়নি, সেক্ষেত্রে আমরা আলাদা ট্রিটমেন্ট করি। 9 মাস পূর্ণ হয়ে গেলে আমরা চেষ্টা করি যে একে নর্মালি ডেলিভারি করানো পসিবল কিনা, তাহলে নর্মালি ডেলিভারি করানো, নয়তো আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সিজারিয়ান সেকশনে চেষ্টা করি। এবং অনেক সময় এই ধরনের ওয়াটার লিকেজ প্রিভেন্টেবল, মানে ধরুন আপনার জাস্ট 33 সপ্তাহ, 8.5 মাস ক্রস করেছে বা 8 মাস ক্রস করেছে, সেক্ষেত্রে কি হয়, এরকম যদি হাই রাপচার অফ মেমব্রেন হয়, মানে মেমব্রেনটার উপরের দিকে যদি রাপচার করে, ওয়াটার লিকেজ হলো, সেক্ষেত্রে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে, অ্যান্টিবায়োটিক দিয়ে প্রপার ম্যানেজ করে 1-2 সপ্তাহ ওয়েট করতে পারি। পুরোটাই সিচুয়েশনের ওপর আমরা ডিসিশন নিই। সুতরাং কোনোভাবেই ওয়াটার লিকেজ হলো আজকের দিনটা বাড়িতে থেকে যাই বা বাড়িতে কেউ নেই, কালকে যাব ডক্টরের কাছে, এরকম কিন্তু করবেন না। আজকের ভিডিও সংক্রান্ত বিষয়ে বা যে কোনো হেলথ রিলেটেড বিষয়ে যদি আপনাদের কোনো রকম কোয়ারিজ থাকে, তাহলে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে কোয়েশ্চেন করুন, আমাদের টিম আপনাকে তার উত্তর দিয়ে দেবে। আমাদের এই ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে মুক্তি যোগা বলে একটি ইউনিট আছে, যেখানে যোগার মাধ্যমে লাইফস্টাইল মডিফিকেশন শেখানো হয়। এছাড়াও আমাদের হসপিটালে নিউট্রিশনিস্ট এবং ডায়েটিশিয়ানদের একটি টিম রয়েছে, যারা ডায়েট সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনাদেরকে সাহায্য করতে পারবে।
যে কোনো গাইনোকোলজিক্যাল বা অবস্টেটিক এমার্জেন্সির জন্য আমাদের গাইনোকোলজিস্টদের টিম 24x7 এই হসপিটালে রয়েছে। যে কোনো সমস্যায় সঙ্গে সঙ্গে এসে আমাদের এখানে হসপিটালে এমার্জেন্সিতে যোগাযোগ করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।